সংবাদ আর সংবাদের বিশ্লেষণ নিয়ে আমাদের প্রতিরাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি আমি সাআদ হাবিব বিষয়। তো দর্শক, প্রতিদিনই আমরা 11টার আমাদের যে সংবাদ, সেই সংবাদটি শুনবার পরে দেখবার পরে অন্যান্যরা কিভাবে আসলে তাদের সংবাদকে আজকে সাজিয়েছে সেটি জানবার চেষ্টা করি। দর্শক সবাই জানেন যে সকাল থেকে লকডাউন, কঠোর লকডাউনে বাংলাদেশ যাচ্ছে। স্বাভাবিকভাবেই সব গণমাধ্যমগুলোতে সেই সংবাদটি থাকবে। এর বাইরেও গণমাধ্যমগুলো আসলে কি সংবাদ সাজিয়েছে, তাদের বিশেষগুলো কি, সেগুলো আমরা একটু এক নজরে চট করে জানবার চেষ্টা করব। আমার সামনে একদম শুরুতে BDNews24.com খোলা রয়েছে। নিশ্চয়ই আমাদের সহকর্মীরা আপনাকে ভার্চুয়াল সিটি সেগুলো দেখাবেন। তাদেরও সংবাদের আসলে মূল ফোকাসটাই আসলে কালকে লকডাউনটি কেমন হচ্ছে, আর সব গণমাধ্যমের মধ্যে তারাও সেদিকেই লক্ষ্য রাখতে চেয়েছেন। যে সংবাদটি আমার সামনে এই মুহূর্তে রয়েছে সেটি হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের নিয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে একটি সংবাদ রয়েছে। সেই সংবাদটিতে আসলে কালকে মাঠে কতগুলো টিম থাকবে সে বিষয়ে তারা এই সংবাদটি করেছেন। 106 জন নির্বাহীর মাধ্যমে আসলে এই লকডাউনটি কার্যকর করার বিষয়ে করা হয়েছে। প্রশাসনকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। দ্য কোড অফ দ্য ক্রিমিনাল প্রসিডিওর 1898 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটদেরকে নির্বাহী ক্ষমতা দিয়ে মোবাইল কোর্টে আইনের 2009 5 ধারা অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় এই নির্দেশ দেওয়া হয়। এই সংবাদটি রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আজকে সংসদ থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি যেটি জানিয়েছেন যে আগামী মার্চের মধ্যে, সামনের বছরের মার্চের মধ্যে 80% নাগরিককে টিকা দেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এবং এইখানে তিনি বলেছেন ভ্যাকসিন তারা কোট করেছেন যেটি আগামী 2-3 তারিখের মধ্যে 25 লাখ মডার্নার ভ্যাকসিন চলে আসবে। চীনের ভ্যাকসিনও একই সময় চলে আসবে। কোভ্যাক্স থেকে আমরা 6,30,00,000 ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যে পাবো। চীনের সিনোফার্মের সাথে 1.5 কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে। সব মিলিয়ে ডিসেম্বর পর্যন্ত 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা হয়েছে। 10 কোটি টিকা পেলে তা 5 কোটি মানুষকে দেওয়া যাবে বলে মন্ত্রী বলেছেন। জনসন অ্যান্ড জনসনের রিসেন্টলি মানে অতি সম্প্রতি অনুমোদন দিয়েছে 7 কোটি ভ্যাকসিন দিয়ে তারা 7 কোটি মানুষকে যেহেতু টিকা দেওয়া যাবে সেটি আগামী বছরের প্রথম ভাগে পাওয়ার আশা করেছেন। এই সংবাদটি রয়েছে। এর বাইরে একটি সংবাদ রয়েছে সর্বাত্মক যে কঠোর লকডাউন, সেই লকডাউনের মধ্যে 3টি রুটে বিমান চলাচল করবে। সেই চলাচলগুলো হচ্ছে কোভিড মহামারী সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক ট্রানজিটে যাত্রী পরিবহন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি এই সংবাদটি জানিয়েছে। আগামী 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বাতিল করা হলেও এই 3টি রুটের ফ্লাইট চলবে। এর বাইরে বাংলা ট্রিবিউন আমার সামনে খোলা রয়েছে। বাংলা ট্রিবিউনের একদম শুরুর খবরটা দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে করোনায় অতিমাত্রায় ঝুঁকিতে 52 জেলা এবং একটি ম্যাপ তারা দেখিয়েছে যেখানে আসলে যেগুলো আপনারা গভীর লাল কালারে দেখানো সেইগুলো হচ্ছে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে যে অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে দেশের 12টি জেলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কোট করে এই প্রতিবেদন করা হয়েছে। 40টি জেলা অতি ঝুঁকিতে রয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় আসলে আমাদের যে শনাক্তের হার, করোনার যে শনাক্ত হার, সেটিও কিন্তু 25% উপরে। অর্থাৎ প্রতি 100 জনে যারা এখন করোনা টেস্ট করছেন তাদের মধ্যে 25 জনেরই আসলে করোনা সংক্রমণ রয়েছে। 64 জেলার মধ্যে 52 জেলা যে অতি ঝুঁকির মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান। আর রাজশাহী বিভাগের 8টি জেলার সবকটি আসলে ভয়ানক অবস্থা করছে। আবারও একটু টিকার সংবাদ জানাবো এখানেও, কিন্তু তার আগে একটু পড়তে চাই। এপ্রিলকে ছাড়িয়ে গেল ভয়ঙ্কর জুন। এটি আসলে মৃত্যুর যে সংখ্যা এবং সংক্রমণের যে সংখ্যা সেটি রেকর্ড হয়েছে, সেটির উপরে ভিত্তি করে আসলে তারা এই রিপোর্টটি তৈরি করেছেন যে গত 24 ঘন্টায় করোনা নতুন আক্রান্ত হয়েছেন 8,822 জন। এটি একদিনের সর্বোচ্চ শনাক্ত সংখ্যা। এর আগে 28 জুন 8,364 জন আসলে 24 ঘন্টার হিসেবে আক্রান্ত হয়েছিলেন। সেই হিসাবে আসলে যেটি বলছিলাম যে করোনার যে শনাক্ত হার এই আজকের দিনের জন্য কিন্তু 25.13% আর সার্বিকভাবে 13%। এবং এই সংবাদটি তারা আসলে রেখেছে। আবারও একটু
টিকার খবর আপনাদেরকে জানাতে চাই। ট্রিবিউন, আমরা স্বাস্থ্যমন্ত্রী সংসদের থেকে বের হয়ে যাওয়ার পরের বক্তব্য নিয়ে তাদের সংবাদ দেখেছিলাম। এবার পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটি নিয়ে আমরাও রিপোর্ট করেছি, এবং পররাষ্ট্রমন্ত্রী যেটি আসলে বলেছেন যে জুলাই 2-3 তারিখের মধ্যে দুটি আলাদা ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে 25 লাখ টিকা আসছে, যেটি আসলে স্বাস্থ্যমন্ত্রীও বলেছিলেন। এর মধ্যে ওয়াশিংটন থেকে ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে। শুক্রবার এই কোভ্যাক্সের মাধ্যমে এই 25 লাখ টিকা বাংলাদেশ পাবে বলে অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। একটি নতুন সংবাদ, এই সংবাদটি আসলে মহামারীর মধ্যে খুব একটা আলোচনায় এখন আসেননি আজকে সারাদিনে আসলে, কিন্তু বাংলা ট্রিবিউন সেটি বেশ গুরুত্ব দিয়েই ছাপিয়েছে। সেটি হচ্ছে আসবে মডিউলার এডুকেশন, উচ্চশিক্ষায় থাকবে না কোনো বয়সের বাধা। তিনি এটি জানিয়েছেন বুধবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে কথা বলেন। মডিউলার শিক্ষা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে চাইলে শিক্ষার্থী নিজের মতো করে প্রয়োজনীয় কোর্স বেছে নিতে পারবে, এবং কি নিজেদের প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল কোর্সও তিনি বেছে নিতে পারবেন। একই সঙ্গে এই পদ্ধতিতে ডিগ্রি সম্পন্ন করতে কোনো বাধা ধরার সময় নির্ধারণ করা থাকে না। তাই কোনো শিক্ষার্থী নিজের প্রয়োজন মতো স্কিল শেখার পর চাইলে চাকরি শুরু করতে পারেন, এবং আবার ওই চাকরিতে চাকরি থেকে ফিরে এসে আবার সে ডিগ্রিতেও পড়াশোনা করতে পারবেন না। যেটি হয় যে টানা সেমিস্টারগুলো করতে হয় একজন অনার্সের ছাত্রের জন্য। এটি আসলে বিদেশে রয়েছে যে আপনি যদি চান তাহলে পড়াশোনা করতে চাই, আপনার কোর্সে যদি একটি পর্যায়ে আপনার কাছে কোনো অসুবিধা মনে হয় বা আপনার যদি কোনো বিষয়ে আগ্রহ থাকে, তাহলে সেই বিষয়ের দিকে আপনি আস্তে আস্তে মনোযোগী হতে পারেন। বেসিক যেগুলো রয়েছে একটি অনার্স বা মাস্টার্সের যে পড়াশোনা, সেগুলো 10টা সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টটা আসলে পড়তে হয় সবার, এরকম বেসিক সাবজেক্টের বাইরেও আসলে নিজের পছন্দ করে নেওয়া কোনো একটা বিশেষায়িত ক্ষেত্রটি, সেই ব্যবস্থাটি গেছে। এবং এটি আসলে ব্ল্যান্ডেড লার্নিং এর একটা পদ্ধতি, বিদেশে এটি আসলে খুবই প্রচলিত একটি ধারা। সেই বিষয়ে কথা বলেছেন। আরও একটি অনলাইন নিউজ আমার সামনে খোলা রয়েছে, নিউজ বাংলা। সেখানেও আসলে অনেকগুলো সংবাদ রয়েছে, যেটি প্রথমেই তারা রেখেছে শাটডাউন নিশ্চিতে 106টি ভ্রাম্যমাণ আদালত, সারা দেশেই থাকবে সেনা টহল। শাটডাউনে যা যা থাকবে খোলা, যা যা বন্ধ, সেই প্রজ্ঞাপনটি নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন দর্শক। সব গণমাধ্যমে আসলে জানিয়েছে সংবাদগুলো, সেগুলো রয়েছে। এছাড়া ই কমার্স পণ্য সরবরাহের সর্বোচ্চ সময় 10 দিন, এটি একটি নতুন সংবাদ, সেই সংবাদটি তারা রেখেছে। একটি সংবাদ আমাদের খুব চোখে এসেছে, সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা খাতেরই রিভিউ ক্লাস শুরু হওয়া, এবং 10 আগস্ট থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত অনেক আগে থেকেই শিক্ষকরা রাতে ক্লাস করান। ক্লাসের চাপের কারণে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন বলে তারা জানিয়েছেন। মধ্যরাত পর্যন্ত ভাইভা নেওয়ার ঘটনা ঘটেছে। জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিনের শিক্ষার্থীদেরকে আসলে মধ্যরাত পর্যন্ত ভাইভা নিয়েছেন। সোমবার বিকেল 5টা থেকে ডিজিটাল লজিক কোর্সের ভাইভা জানান তিনি। এরপর বিকেল 5টায় শুরু হওয়া সেই ভাইভা রাত 12টা 45 পর্যন্ত চলে। অতি সম্প্রতি আমরা আরও একটি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাত 3টার সময় পর্যন্ত জুমে ক্লাস করানোর একটি সংবাদ এসেছিল। প্রবাসীদের জন্য একটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে বৃহস্পতিবার থেকে সৌদি আর কুয়েতগামীদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে। এর ব্যাখ্যাটি হচ্ছে যদি বিদেশগামীরা অর্থাৎ এই দুটি দেশে যারা রয়েছেন সেই সব দেশে আসলে ফাইজারের টিকাটি বেশি গুরুত্ব সহকারে তারা দেয়, এবং সেক্ষেত্রে আসলে ওই দেশগুলোতে যদি ফাইজারের টিকা 2টি ডোজ নিয়ে কোনো প্রবাসী যান, তাহলে তারা কোনো কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকে না। কিন্তু অন্য কোনো ভ্যাকসিন সাথে তিনি যদি নিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আসলে তাকে 14 দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে, এবং সেই সরকার কিন্তু খরচ বহন সেই খরচটা কিন্তু সরকারই বহন করতে হয়। সেক্ষেত্রে আসলে সাশ্রয়ী এবং কার্যকর হওয়ার কারণে এই সিদ্ধান্তের দিকেই সরকার যাচ্ছে। ঢাকার বাইরের পত্রিকার দিকে একটু নজর দিব, সেখানকার সংবাদগুলো জানবার চেষ্টা করব। আমার সামনে দৈনিক করতোয়ার এই পত্রিকাটি রয়েছে, যেটি আগামীকাল সকালবেলা পাঠকরা পাবেন হাতে, সেইটি দিয়ে শুরু করতে চাই। এবং খুব স্বাভাবিক ভাবেই আসলে সব জায়গায় আসলে সকালবেলা থেকে যে কঠোর লকডাউন, সেই কঠোর লকডাউনের সংবাদ রেখেছেন, এবং আমি সংবাদটি আপনাদের জন্য বড় করে দিচ্ছি। লকডাউন, কঠোর লকডাউন শুরু, মাঠে থাকছে সেনাবাহিনী, অকারণে বের হওয়া যাবে না, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। বিধিনিষেধে খোলা থাকবে সরকারি গুরুত্বপূর্ণ দফতর, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটও চলাচল স্থগিত, যদিও 3টি রুটে ফ্লাইট সীমিতভাবে চলছে বলেই বিমান জানিয়েছে। ভিসা সংগ্রহকারী শিক্ষার্থীরা এর আওতামুক্ত। দেখাতে হবে, বের হতে হলে যারা জীবিকার কারণে বের হচ্ছেন তাদেরকে আসলে দেখাতে হবে তাদের পরিচয়পত্র। আর যে সংবাদটি 106 জন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট
পরিচালনা করা হবে। এই সংবাদটি তারা রেখেছেন শীর্ষ সংবাদ হিসেবে। এর বাইরে আবারও করোনা সংক্রমণের রেকর্ড, 25% ছাড়িয়েছে করোনা শনাক্তের হার। পরিস্থিতি দেখে লকডাউনের সময়সীমা বাড়ানো হবে, জনপ্রশাসন মন্ত্রী বক্তব্য তারা রেখেছেন। এপ্রিলকে ছাড়িয়ে গেল ভয়ঙ্কর জুন। এই সংবাদটি আসলে কিছুক্ষণ আগেই আমরা বাংলা ট্রিবিউনে পড়ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নময় গৌরব যাত্রার 100 বছর, এই সম্পর্কটি রেখেছেন আজ সীমিত পরিসরে, অর্থাৎ সকালবেলা যেহেতু পাঠকরা পাবেন সেই হিসেবে তারা রেখেছে আজ সীমিত পরিসরে অনলাইনে পালিত হবে প্রতীকী কর্মসূচি। বন্ধ থাকবে নিম্ন আদালত, তবে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের যে কার্যক্রম সেটি আসলে ভার্চুয়ালি চলবে বলে আদালতের পক্ষ থেকে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর বাইরে একটি সংবাদ তারা আমাদের যেটি রেখেছে, লকডাউনে ধর্ম মন্ত্রণালয় যত নির্দেশনা, অর্থাৎ কিভাবে আসলে এই লকডাউনের মধ্যে মসজিদগুলো জামাতের নামাজের আবশ্যিক শর্তগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রতিপালন করা হয়েছে। মসজিদ প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার সাবান রাখতে হবে, মুসল্লিদেরকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে এবং জায়নামাজ নিয়ে আসতে হবে যার যার ব্যক্তিগত, এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এই সংবাদটি রয়েছে। এবার আরও একটি ঢাকার পত্রিকা দিয়ে আজকের এই যে আমরা অনলাইন খবরগুলো দেখাই আপনাদেরকে সেগুলো শেষ করব। আয়োজন চট্টগ্রামের দৈনিক আজাদী দিয়ে শেষ করতে চাই। দৈনিক আজাদীতে আসলে এই মুহূর্তে যে সংবাদগুলো সেই সংবাদগুলো তারা আপাতত সামনে রেখেছে। একটি সংবাদ আমরা পড়তে চাই। খাবার ফেলে 10 মিনিটে উধাও অতিথিরা, করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির সময়ও সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর বৌভাত আয়োজন করা হয়েছিল গোপনে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন এবং সীতাকুণ্ড উপজেলায় এই ঘটনাটি ঘটেছে। সেখানকার নির্বাহী কর্মকর্তা ইউনুস মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে সেই বিয়ে বাড়ির বৌভাতের অনুষ্ঠানে আসলে তারা অভিযান চালান। সেখানে আসলে তিনি মাত্র 10 মিনিট সময় বেঁধে দেন অতিথিকে চলে যেতে, এবং অতিথিরা সবাই খাবার ফেলে আসলে সেখান থেকে চলে যান এবং অভিযুক্তদেরকে আসলে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এই সংবাদে তারা রয়েছেন। লকডাউনে লেনদেন 10টা থেকে 1:30টা। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে করোনা লকডাউনে ব্যাংক সপ্তাহ খোলা থাকবে 4 দিন, লেনদেন চলবে 3 ঘন্টা করে। এই সংবাদটি দিয়েছেন সব। আসলে এই করোনা মহামারীর মধ্যে গার্মেন্টস ছাড়া ব্যাংক খুলবার ব্যাপারে একটা মানুষের আগ্রহ ছিল, সেই ব্যাংকটি সরকার আসলে খোলা রাখছেন, তবে সেখানে পরিধি কমানো হয়েছে। স্টক মার্কেটও খোলা থাকছে, সেখানেও আসলে তাদের কর্মদিবসের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সাধারণত রবিবারে ব্যাংকগুলো শুরুর দিন হয়, কিন্তু এই করোনা মহামারীর সময়, অর্থাৎ নেক্সট আজকে কিন্তু বৃহস্পতিবার শেষ হয়ে যাচ্ছে, সোমবার আপনারা লেনদেন করতে পারবেন, বাসায় বের হতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরকে পরিচয়পত্র দেখাতে হবে, কারণ দেখাতে হবে, যে কারণেই বের হবেন। তবে আমার মনে হয়, আশা করব আমরা সবাই, যেহেতু একটা কঠোর লকডাউনের মাধ্যমে আমাদের সংক্রমণের যে অবস্থা সেটিও তো নিয়ন্ত্রণ আনা প্রয়োজন, সেটি যদি আমরা নিয়ন্ত্রণে পারি তাহলে তো আমরা আবারও মুক্ত হয়ে ঘুরতে পারবো। সুতরাং আশা করি যে আপনারা যারাই দেখছেন অবশ্যই কালকে থেকে যে লকডাউন সেটি মেনে চলার চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে নিব ছোট্ট একটা বিরতি। স্বাগত নিউজ গ্যালারিতে। দর্শক, সকাল থেকে লকডাউন। আজকের সকালবেলার যে লকডাউনটি হবে সেই লকডাউনের পরিস্থিতি কেমন থাকবে, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেই সাথে সাথে এই লকডাউনের কার্যকারিতার বিশ্লেষণও আমরা একটু শুনবার এবং বুঝবার চেষ্টা করবো এবং তার গুরুত্বটা বুঝবার চেষ্টা করবো। আমার সাথে অতিথিরা যারা ভার্চুয়ালি যোগ দিয়েছেন সবাইকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আজকে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন সাংবাদিক হারুনুর রশিদ, আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার লেলিন চৌধুরী, রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসক ডাক্তার চিন্ময় কান্তি দাস, খুলনা অঞ্চল থেকে যুক্ত হচ্ছেন যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, আমাদের সাথে সাতক্ষীরা থেকে পুলিশ সুপার যুক্ত হবেন সাতক্ষীরার মোস্তাফিজুর রহমান আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন SM মেহেদি হোসেন, ডিসি বন্দর, তিনি আমাদের সাথে ভার্চুয়ালি রয়েছেন, সাথে রয়েছেন পাবনার প্রতিনিধি আমাদের এটি নিউজের রিজভি জয়। সবাইকে নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক ডাক্তার লেলিন চৌধুরীর কাছে যেতে চাই। শুরুতে আপনার কাছে যে প্রশ্ন, আজকে সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা, আমরা যেটি গতবারও যে ট্রেন্ড আমরা দেখি যে সাধারণত সংক্রমণের সংখ্যার যে সর্বোচ্চ হওয়ার পরে তার কিছুদিন পরে আসলে মৃত্যু সংখ্যারও সর্বোচ্চ রেকর্ডটি আমরা দেখতে পারি। এই যে লকডাউন ঘোষিত হলো, অনেক দিন ধরেই পরামর্শক কমিটির পরামর্শ ছিল, অবশেষে লকডাউনটি আসলো, সরকার অফিসিয়ালি লকডাউন শব্দটা উচ্চারণ করলো। এই লকডাউনটি কতটুকু কার্যকর হতে পারে বা কার্যকর করার জন্য কি করা প্রয়োজনীয় বলে মনে করেন? ধন্যবাদ। বস্তুত করোনা ভাইরাসের যে তাণ্ডব ভরা অগ্রগতি বা ঊর্ধ্বগতি, এবং এর মধ্যেই
শনাক্তের হার সর্বোচ্চ এবং মৃত্যুর হারও সর্বোচ্চ জায়গায় স্পর্শ করেছে। ঠিক এই অবস্থায় সারা দেশের মানুষের প্রত্যাশা ছিল একটি কার্যকর লকডাউনের মধ্য দিয়ে করোনার এই অগ্রভিযানকে লাগাম টেনে ধরা। লকডাউন শব্দটি জনস্বাস্থ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই জন্য যে এমন একটি অবস্থা তৈরি করা যার মধ্য দিয়ে জন চলাচল নিয়ন্ত্রিত এবং সীমিত হয়, যার মাধ্যমে একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের যে ধারাবাহিকতা তাকে কেটে দেয়া যায় বা তাকে ভেঙে দেয়া যায়। এভাবে একটি মানুষের শরীরে যদি ভাইরাস থাকেও সেই শরীরে 14 দিন থাকার পর ভাইরাসটি নিজে নিজেই মৃত্যুবরণ করবে, অন্যকে আর সংক্রমিত করতে পারবে না। তো এরকম একটি লকডাউনের প্রত্যাশা যখন সারা দেশ উৎকণ্ঠিত, তারা মনে করছে সংক্রমণের এই প্রচন্ড অগ্রাভিযানকে রুখে দেওয়ার জন্য একটি কার্যকর লকডাউন ঘোষণা করা হবে। সেটি ঘোষণার আগে এলো সীমিত পরিসরের কঠোর বিধিনিষেধ এবং শেষ পর্যন্ত আগামীকাল একটি লকডাউন হতে যাচ্ছে। লকডাউনটি কেমন হবে? আমরা এর আগে দেখেছি লকডাউনের নামে বজ্র আটুনি ফর্সা গেরো এই টাইপের বিষয়টা করা হয়েছে, ফসকা গেরো। এবারের লকডাউন যখন কঠোর হবে তার আগে কিন্তু দেখতে পাচ্ছি কাঁচা বাজার খোলা থাকবে, উপাসনালয় এ যাওয়া যাবে, কল কারখানা গার্মেন্ট চালু থাকবে, রেস্টুরেন্ট থেকে খাবার কেনা যাবে। তাহলে জন চলাচল কিভাবে নিয়ন্ত্রিত বা সীমিত করা যাবে? আমরা খুব বেদনার সাথে উপলব্ধি করতে যাচ্ছি আগামীকালের লকডাউনটার একটি অংশ ইতিমধ্যেই ফসকা গেরোতে রূপান্তরিত হয়েছে। দ্বিতীয় অংশ, যখন সরকারের একটি সার্বজনীন কাজের মধ্যে অন্যায্যতার ছাপ থাকে তখন কিন্তু সেটি মানুষের মনে বিক্ষোভের জন্ম দেয়, মানুষ সেটি মানতে চায় না। যেমন স্বাস্থ্যবিধি অনুসরণ করে গার্মেন্টস শিল্প কারখানা খোলা থাকবে। আচ্ছা, সেটি যদি হতে পারে ঢাকার অথবা চট্টগ্রামের অথবা খুলনার যে অফিসটিতে 15 জন শুধু কর্মচারী, তারা কেন স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় অফিস করতে পারবে না? যে অফিসে 30 জন মানুষ, তারা কেন স্বাস্থ্য ব্যবস্থা বিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় অফিস করতে পারবে না? এই প্রশ্নগুলো কিন্তু উত্থাপিত হবে। তার মানে যখন ন্যায্যতা বিঘ্নিত হবে এবং কোনো কার্যক্রম কারো না কারো প্রতি পক্ষপাতিত্ব দেখাবে তখন কিন্তু তার নৈতিক ভিত্তিটা দুর্বল হয়ে যায়। আরেকটা ব্যাপার বলা হয়ে থাকে, গার্মেন্টস এর মাধ্যমে, শিল্পের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। যে ক্ষুদ্র দোকানদার তার দোকান চালানোর মধ্যে বেঁচে থাকে, তার পরিবারের 5-6 জন সদস্যকে বাঁচিয়ে রাখে, তার পেটে আঘাত করে আপনি এই মুহূর্তে বৈদেশিক মুদ্রা চিন্তা করবেন? অথবা যে ছোট্ট অফিসের লোকটি যার উপরে ভিত্তি করে 15 জন অথবা 20 জন কর্মচারী রয়েছে, তার আয় বন্ধ হয়ে গেলে ওই 15-20 জন কর্মচারী চাকরি সে রাখতে পারবে না, তার প্রতিষ্ঠানটি বন্ধ করে আপনি গার্মেন্টস অথবা শিল্প কারখানা খোলা রাখার গল্প আমাদের শোনাবেন? এটি কিন্তু আমরা ভালো মতো নিচ্ছি না, কারণ আমরা মনে করি সমস্ত আয়োজন মানুষের জন্য। মানুষকে ভালো রাখতে হলে লকডাউনটা কঠোর এবং সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। মূলত কঠোর লকডাউন এই শব্দটি তো আসা উচিত না, লকডাউনই। এটি কঠোর, সীমিত, হালকা, শিথিল, সর্বাত্মক এইসব তো কোনো কথা না। সাপ সাপই, গোখরো সাপ গোখরো সাপই, সেটি ছোট গোখরো বড় গোখরো না তো। লকডাউন এটিকে কার্যকর করার মধ্য দিয়ে মানুষের এবং জনসাধারণের চলাচলকে নিয়ন্ত্রণ করতে হবে। সেখানে একটা টেস্টের অভিযান চালাতে হবে, যাদের শরীরে ভাইরাস রয়েছে তাদেরকে আলাদা করে, যার জন্য কোয়ারেন্টাইন, যার জন্য আইসোলেশন, যার জন্য চিকিৎসা, সেই ব্যবস্থাটি করতে হবে। এবং একই সাথে যে মানুষজন খাবারের অসুবিধা আছে তাদেরকে খাবার পৌঁছে দেওয়ার একটি ভিত্তিতে একটি আয়োজন করতে হবে যেন স্বেচ্ছাসেবকরা সেই কাজটি করে। জি লিন ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি সবাইকে একটু সুযোগ দিতে চাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমার কাছে ছোট্ট একটি প্রশ্ন রয়েছে আপনার জন্য। আমি একটু এই যে যারা লকডাউন কার্যকর করতে মূল দায়িত্ব পালন করবেন, আমাদের সাথে এরকম 3 জন মানুষ রয়েছেন। শুরুতেই খুলনা অঞ্চলের পুলিশ সুপার, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার আমাদের সাথে রয়েছেন। দাদা, আপনার কাছে যেতে চাই এবং আপনার কাছে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে, এই যে বলা হচ্ছে কঠোর লকডাউন, শিথিল লকডাউন, সেটি তো অন্য বিষয়, কিন্তু কালকে আপনারা মাঠে থাকছেন এবং মানুষকে ঘরে রাখতে চেষ্টা করবেন আপনারা।
কোন কোন ক্ষেত্রে মানে মানুষ বের হতে পারবে না এগুলো আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আমরা যখনই লকডাউন এলাকা ভিত্তিক হয়েছে, রাষ্ট্রীয়ভাবে হয়েছে, বিধিনিষেধ এসেছে, তখন আমরা মানুষকে বের হতে দেখেছি। কালকের প্ল্যান কি, মানে আগামী 7 দিন আপনারা কিভাবে আপনার এলাকার প্ল্যান সাজিয়েছেন? ধন্যবাদ আপনাকে। যশোরের অবস্থা একটু ব্যতিক্রম। আপনারা জানেন গত 26 এপ্রিল থেকে অদ্যাবধি আমরা 6,000 ভারত থেকে প্রত্যাগত কোয়ারেন্টাইন করেছি। কিন্তু গত 8ই জুন থেকে করোনা সংক্রমণ বৃদ্ধি পায়। আমরা 8 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত পার্শিয়াল লকডাউন বা কঠোর বিধিনিষেধ যাই বলেন, কিন্তু গত 23 তারিখ থেকে আজকের প্রজ্ঞাপনে যা আছে স্থানীয়ভাবে কিন্তু আমরা সেভাবেই পালন করছি। অর্থাৎ গত 7 দিন যাবৎ আমরা কঠোর বিধিনিষেধ প্রতিপালন করে আসছি। কিন্তু কালকে আমাদের জন্য বাড়তি সুবিধা যেটা হচ্ছে, সেনাবাহিনী এবং বিজিবি মাঠে থাকবে। আমাদের স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক, সিভিল সার্জন, আমি, আমাদের একটি টিম আছে, সাথে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সবাইকে সাথে নিয়ে কাজ করি। কিছুক্ষণ আগেও সমন্বয় সভা করে আসছি। ক্যাবিনেটের যে প্রজ্ঞাপন, তারপরে আইজিপি মহোদয় আজকে কথা বলেছেন, আমাদের প্রশাসনিক চ্যানেলে কথা হয়েছে। আজকে কিছুক্ষণ আগে আমি এখানে বসার আগেই সার্কিট হাউস থেকে এসেছি। এখানে সেনাবাহিনীর যে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল 49 বিজেপির কমান্ডিং অফিসার ছিলেন, জেলা প্রশাসক, আমি সিভিল সার্জন ছিলাম, আরো অন্য যারা আমাদের করোনা কমিটিতে আছে তারা সবাই ছিলেন। আমি পুলিশের কথা যদি বলেন, আমি এখানে আমাদের 5টি সীমান্তবর্তী জেলা আছে, আমরা 8টি সীমান্ত চেকপোস্ট, 52টি সাধারণ চেকপোস্ট এবং 55টি মোবাইল, অর্থাৎ 800 পুলিশ সদস্য এই কঠোর বিধিনিষেধ পালনের জন্য কাজ করবে। তার পাশাপাশি আমাদের বিট পুলিশিং আছে। আপনারা জানেন যেহেতু সংক্রমণটা একদম সামাজিক গ্রাসরুট লেভেলে ছড়িয়ে পড়েছে, সেই জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত পুলিশের এখানে যশোর জেলায় 119টি বিট পুলিশিং আছে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে তাদের কার্যালয় আছে, সেখানে নির্বাচিত প্রতিনিধি, বিশেষ করে চেয়ারম্যান, আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিক যারা আছে, আমাদের সাথে এখানে কিন্তু রাজনীতিবিদ এবং নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয় আছে। তাদেরকে সাথে নিয়ে পুলিশ, বিজেপি, আমাদের যে সেনাবাহিনী কাজ করবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, 25 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কিন্তু অতীতেও কাজ করেছেন, কালকেও কাজ করবেন সেনাবাহিনী, পুলিশ এবং বিজেপির সাথে। আমি একটি কথা বলি, এখানে সেনাবাহিনীর কমান্ডিং অফিসারের সাথে কথা হয়েছে। এখানে 9টি উপজেলা আছে, তারা 10টি টহল, সদরে 2টি, প্রত্যেকটি উপজেলা একটি থাকবে, বিজেপির 10টি টিম কাজ করবে। তা আমি আপনাকে এইটুকু বলতে পারি, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে আমরা যারা মাঠ প্রশাসনে আসছি, পুলিশ তো কাজ করছেই, কালকে সেনাবাহিনী, বিজেপি যুক্ত হলে জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, সারা জায়গায় কিন্তু একটা টিম কাজ করছে, সাথে নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় পর্যায়ে যারা আছেন, স্বেচ্ছাসেবক নিয়ে। আমি আপনাকে এইটুকু বলতে পারি, সরকারি বিধিনিষেধ প্রতিপালনে আমাদের দিক থেকে কোনো কার্পণ্য করা হবে না, সর্বাত্মক প্রস্তুতি আছে। জনগণের প্রতি আহ্বান করবো, হারুন ভাই বলবেন, ডক্টর লেনিন বলেছেন, সবাই যদি, এটা কিন্তু জটিল রসায়ন না, আমরা সবাই যদি নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্কটি পরি, সঠিকভাবে পরি, সামাজিক দূরত্ব মানি, তাহলে কিন্তু আমরা যারা প্রশাসনের বা মাঠ পর্যায়ে কাজ করি, সবাইকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার যে বিধিনিষেধ, আমাদের ডক্টর লেলিন যেটি বললেন, আসলে কোনো কেমিস্ট্রিতেই কোনো কাজ হচ্ছে না। সর্বাগ্রে যেটা করতে হবে, আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে, সবাইকে মানতে হবে। আমরা তো আমি দাদা, আমি আপনার কাছে আবারও আসবো। আমার কাছে আপনার কাছে আরো একটি প্রশ্ন রয়েছে। আমি একটু সাতক্ষীরার পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ভাইয়ের কাছে যেতে চাই, যেটি আপনার কাছে প্রশ্ন। মুস্তাফিজুর রহমান, আপনারা তো এই সবগুলো জেলা থেকেই বা সবগুলো প্রশাসনই আসলে একই রকমের নির্দেশনা এসেছে এবং করোনা মোকাবেলা করার জন্য সর্বাত্মক পরিশ্রমটি আপনারা করবেন, সেটি আপনারা বলছেন। কিন্তু কিছু মানুষ তো আছে যারা বের হবেন, প্রয়োজনীয় বের হবেন, অপ্রয়োজনীয় বের হবেন। যারা প্রয়োজনীয় বের হবেন তাদেরকে ট্রিটমেন্ট কিভাবে করা হবে, যারা অপ্রয়োজনীয় বের হবেন তাদের ট্রিটমেন্ট কি হবে মাঠ পর্যায়ে, সেটি তো আপনাদের তো এক ধরনের নির্দেশনা রয়েছে। আপনারা কতটুকু কঠোর হবেন, কতটুকু মানবিক হবেন? জি, ধন্যবাদ আপনাকে। তো যে কঠোর লকডাউনটি আমাদের সরকার কর্তৃক ঘোষিত হয়েছে, সেটি আমাদের এই সাতক্ষীরা জেলাতে কিন্তু গত 1 মাস থেকে প্রতিপালিত হচ্ছে। আজকে 4র্থতম সপ্তাহ পালিত হচ্ছে। এখানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে এটি আমাদের 4 সপ্তাহ আগে থেকে বাস্তবায়িত হচ্ছে। শুধু বাড়তি যেটা যোগ হবে, আমাদের আগামীকাল থেকে সরকারি এবং বেসরকারি অফিস সমূহ বন্ধ থাকবে। তো যেমনটা বলছিলেন যশোরের সম্মানিত পুলিশ সুপার মহোদয়, আজকে আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ স্যার এবং আমাদের রেঞ্জ ডিআইজি ডক্টর খন্দকার মহিদুদ্দিন স্যার আমাদেরকে পর্যাপ্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। তার যেটা জানতে চাচ্ছিলেন আপনি, যে আমাদের আসলে বাড়তি কি যোগ হবে। আপনি জানেন যে পুলিশের এই রাস্তায় দায়িত্বটা অত্যন্ত জটিল। এখানে মানবিকতা, এখানে রাষ্ট্রের অর্থনীতি, এখানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ, এই সব কটা বিষয় মাথায় রেখে আমাদের কাজ করতে হয়।
যার ফলে আমাদের সবকিছু কিন্তু বন্ধ নয়, কাঁচা বাজার খোলা রয়েছে, হসপিটাল সমূহ, জরুরি সেবা সমূহ, এই সেবা সমূহের সাথে যারা জড়িত তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে পর্যাপ্ত পরিচয় সাথে রাখে, তাদের নির্দিষ্ট আইডি কার্ড সাথে রাখে, এবং সে যে বাইরে বের হলো তার একটা যৌক্তিকতা যেন যৌক্তিক পর্যায়ে থাকে, সেগুলো আমরা জিজ্ঞাসাবাদ করব। এবং আমাদের কাজ হচ্ছে সরকার কর্তৃক নির্দেশিত যে নির্দেশনা সমূহ সেগুলো বাস্তবায়ন করা। সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি এবং করব, সেটা হচ্ছে যে মানুষকে নিবৃত করা, অপ্রয়োজনীয় যাতে কেউ বাইর না হয়। আর আমাদের মূলত যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানুষকে অভ্যস্ত করে তোলা, অবশ্যই যেন সে মাস্ক পরিধান করে এবং স্বাভাবিক জীবনযাত্রা চলার ক্ষেত্রে যাতে তার যে বিধিনিষেধ গুলো আছে সেগুলো প্রতিপালন করা কিন্তু আমাদের পরোক্ষ এবং মূল উদ্দেশ্য। যার ফলে আমাদের সাতক্ষীরাতে কিন্তু এখন প্রায় সকল মানুষই মাস্ক পরিধান করে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া, এবং একটা শৃঙ্খলার মধ্যে চলে এসেছে। গত এক সপ্তাহে 30%-এর নিচে আমাদের এই সংক্রমণের হার এসেছিল, আজকে আবার হঠাৎ করে সেটি 49% বেড়েছে। কিন্তু আমাদের এটা একটি ভালোর দিকে যাচ্ছে। তবে আমি যেহেতু আগামীকালকে সকল বাহিনীগুলোর থাকবে, সেই জন্য আমরা সমন্বয় যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যাতে অপ্রয়োজনীয় মানুষ রাস্তাঘাটে নামতে না পারে এবং অপ্রয়োজনীয় যানবাহন আসতে না পারে। আপনি জানেন আমাদের এই অত্র অঞ্চল এগুলো নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি, এবং ভারত সংলগ্ন যে আমাদের 150 কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে সেটা কিন্তু সীমান্তের কাঁটাতারে নেই, নদী বেষ্টিত এবং সুন্দরবন অধ্যুষিত এলাকা। যার ফলে এখানে আমাদের কিন্তু এপার ওপারে মানুষের যাতায়াতের বিষয়টা লক্ষ্য রাখতে হয়। ইতিমধ্যে আমরা অনেক এরকম যারা মানব পাচার করে বা গোপনে আসা যাওয়া করে তাদের অনেকে গ্রেপ্তার করেছি এবং তাদেরকে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তো আমরা আগামীকাল থেকে আবার নতুন আঙ্গিকে, যাতে এই আমাদের সর্বাত্মক টিকা দেওয়ার আগ পর্যন্ত এই নিয়ম শৃঙ্খলাগুলো পালনে আমরা বদ্ধপরিকর। তবে আমি এইটুকু বলবো যে যারা আলোচকবৃন্দ রয়েছেন, আমাদের কিন্তু সীমান্তবর্তী এলাকা সমূহে গণহারে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং পরামর্শ দিচ্ছি। জি, এই হচ্ছে অসংখ্য আমাদের জি, এবং আপনার এই পরামর্শটি অবশ্যই আপনি আপনার মতো করে অবশ্যই আপনার উপজেলা প্রশাসনকেও নিশ্চয়ই জানিয়েছেন। আমি একটু চট্টগ্রামে যুক্ত হতে চাই। ডিসি বন্দর এস এম মেহেদী হাসান রয়েছেন আমাদের সাথে ভার্চুয়ালি। বলা হচ্ছে যে ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে তারা আসলে মাঠে থাকবেন এবং সেই সাথে সাথে সেনাবাহিনীও থাকবে, বিজিবিও থাকবে। সুতরাং এক ধরনের এই যে জায়গায় জায়গায় ব্যক্তিগত মানে ছোট ছোট করে যে লকডাউন হচ্ছে তার একটা সামগ্রিক প্রফিট বাংলাদেশ পেতে পারে বলে মনে হচ্ছে। বন্দরনগরীতে আসলে এই এই ক্ষেত্রে আপনাদের আসলে প্ল্যান কি রয়েছে এবং কতটুকু টাফ মনে করছেন? ধন্যবাদ আপনাকে অসংখ্য। ইতিমধ্যে অলরেডি এসপি সাতক্ষীরা মোস্তাফিজ এবং এসপি যশোর প্রলয় তারা কিন্তু পুলিশের গৃহীত ব্যবস্থা বা আনুষঙ্গিক সবকিছুই বলেছেন, এবং তাদের দুজনের সঙ্গে আমি একই সুরেই কথা বলতে চাই। কারণ আজকে বিকালে আমাদের আইজিপি মহোদয় আমাদেরকে কি করতে হবে কি করতে হবে না ডিটেলস আমাদেরকে ভার্চুয়ালি সকলকে যুক্ত করে তার ইনস্ট্রাকশন দিয়েছেন। পাশাপাশি সরকারের যাবতীয় ইনস্ট্রাকশনস আমরা পেয়েছি। তো আমরা ইতিমধ্যে প্রস্তুতিও গ্রহণ করেছি চট্টগ্রাম শহরে। বিশেষ করে আপনারা হয়তো জানেন যে চট্টগ্রাম শহরে বন্দর এলাকায় যেখানে আমি কাজ করি ওখানেই মূলত শিল্প প্রতিষ্ঠানগুলো আছে। বেশিরভাগ 95% শিল্প প্রতিষ্ঠান বন্দর ডিভিশনে পড়েছে। তো আমরা ইতিমধ্যে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলেছি, লোকাল জনপ্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছি। মোটামুটি যতগুলো মানে স্টেক হোল্ডার্স যারা আছে, বিশেষ করে এই লকডাউনে যাদেরকে রাস্তায় নামার কথা আছে তাদের সঙ্গে আমরা বেশ কয়েকবারই যোগাযোগ করেছি, এবং স্বাস্থ্যবিধি মেনে বা যার যার নামার কথা তারা যেন ওই সঠিক নিয়মে নামে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় আসলে পুলিশ তো আইন প্রয়োগ করে, আইনের বিষয়গুলো পুলিশ দেখাশোনা করে। এই ক্ষেত্রে আমরা এবার যতটুকু আমি জানি যে এখানে আসলে সংক্রমণ প্রতিরোধের জন্য আইনগতভাবে পুলিশ বাহিনীর যা যা করার দরকার আমরা চট্টগ্রাম শহরে, বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের পুলিশ কমিশনার মহোদয় আমাদের পুরো প্রোগ্রাম দিয়ে দিয়েছেন যে আগামীকাল থেকে আমাদের যে 16টি থানাতে আমাদের 32টি চেকপোস্ট কাজ করবে সার্বক্ষণিক ভাবে।
তার পাশাপাশি চট্টগ্রাম শহরে ইন এবং আউট এক্সিট এন্ট্রি পয়েন্ট গুলোতে আমরা পুলিশি চৌকি বসাচ্ছি। পাশাপাশি আমাদের সঙ্গে আমাদের কমিউনিটি পুলিশিং এর সদস্যদেরকে আমরা ট্রিগার করছি, বিশেষ করে যারা বিট পুলিশিং এর সঙ্গে জড়িত। আপনারা জানেন যে চট্টগ্রাম শহরে 95টি বিট রয়েছে এবং এই 95টি এক একটি বিটে কিন্তু 3 থেকে 4 জন পুলিশ সদস্য নিয়ে এক একটি বিট পুলিশিং কমিটি করা আছে। এই সকল বিট অফিসারদেরকে আমরা কাজে লাগাচ্ছি সম্পূর্ণভাবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর যে সদস্যরা আমাদের সঙ্গে কাজ করছে, বিশেষ করে প্রত্যেকটি পাড়া মহল্লাতে যারা মূলত বাইরে বের হবে বা বের হওয়ার সুযোগ থাকে, তাদেরকে এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে সচেতন করা। আমরা সম্পূর্ণ আইনের সম্পূর্ণ প্রয়োগ করব, এটি আমরা মূলত কয়েকদিন ধরেই প্রচার করছি। এবং আজকে বিশেষ করে আইজি স্যার যখন আমাদেরকে ভার্চুয়ালি বললেন মিটিং এর মাধ্যমে, আমরা পুরোপুরি ভাবে প্রস্তুত। এখানে কোনো ধরনের কোনো ছাড় বা কোনো ধরনের কোনো সুযোগ বা এই ধরনের কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নেই। জি, অসংখ্য ধন্যবাদ। একটু আমরা তিনজন প্রশাসকের সাথে 3 এলাকার তাদের প্রস্তুতির খবর শুনলাম। আমাদের প্রতিনিধি রিজভী জয়, তিনি আসলে পাবনায় কি দেখছেন? রিজভী জয়, সংক্ষিপ্ত করে যদি বলতেন পাবনার পরিস্থিতি কি, এবং সেখানকার নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কার্যকরের জন্য অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, যদি সংক্ষেপে বলতেন। রিজভী, আনমিউট করতে হবে। ধন্যবাদ সেতু। আসলে সারা দেশের সাথে কিন্তু আজকে পাবনায় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে, যেটি আসলে করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত আজকে পাবনায় 177 জন আক্রান্ত হয়েছেন, যেটি কিন্তু আসলে এই গত 2 বছর ধরে যে সংক্রমণের হার তার মধ্যে সর্বোচ্চ। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এই যে 177 জন, এটি কিন্তু আসলে মূল পরিসংখ্যান নয়, কারণ পাবনায় আসলে পিসিআর ল্যাব এখনো চালু করা যায়নি। বিভিন্ন ভাবে আসলে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে করোনা পরীক্ষা করে আসতে হয় এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেটিও কিন্তু খুব বেশি হয় না। এই কারণে আসলে যে সংক্রমণের হার এবং আশপাশে যে করোনা উপসর্গ নিয়ে যে ধরনের মানুষের হাসপাতালে যাওয়া এবং সর্দি জ্বর এই ধরনের উপসর্গে ভোগার প্রবণতা, তাতে বলা চলে এই সংক্রমণের হার অনেক বেশি এবং আক্রান্ত অনেক বেশি। এবং প্রতিদিন কিন্তু উপসর্গ নিয়ে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং সেগুলো কিন্তু খুব বেশি পরিসংখ্যানের আওতায় আসছে না। এর বাইরে যদি লকডাউনের কথা বলি, আসলে নানা ভাষার যে লকডাউন গুলো এসেছে, সর্বাত্মক, সাধারণ, সীমিত, এবং সব মিলে আজকে আমরা এটি নিউজে যেটি বলছি যে সত্যি সত্যি লকডাউন, তো আসলেই কি আগামীকাল থেকে সত্যি সত্যি লকডাউন হবে কিনা এ নিয়েও কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এবং কেননা সীমিত পরিসরে গত 3 দিনে যে লকডাউন পালন হলো, সেটিতে কিন্তু মানুষ মাস্ক ছাড়া বের হয়েছে। এবং আজকে বিশেষ করে যেন মনে হয়েছে অনেকটা ঈদের আগের দিন, শেষ দিনে প্রত্যেকটি কাঁচা বাজার সহ বিভিন্ন জায়গায় মানুষের কেনাকাটার জন্য প্রচন্ড ভিড় এবং রীতিমতো যানজট দেখা গিয়েছে। যদিও যে ছোট ছোট যে গণপরিবহন ইজি বাইক গুলো সেগুলো বন্ধ ছিল, শুধুমাত্র শহরের মধ্যে, শহরের বাইরে সেগুলো কিন্তু চলাচল করেছে। এবারে সবচেয়ে ভয়াবহ বিষয় যেটি সেটি আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তাদের আন্তরিকতার অভাব না থাকলেও যে তা প্রত্যন্ত একদম গ্রাম পর্যায়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে, সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ এই গ্রাম পর্যায়ে মানুষগুলো সচেতন হচ্ছেন না, তারা বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত তাদের আত্মীয় স্বজন তাদেরকে দেখতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন এবং চায়ের দোকানগুলো সহ বিভিন্ন জায়গায় যখন আইন শৃঙ্খলা বাহিনী টহল চলে যাচ্ছে, তারা আবার ভিড় করছেন, আড্ডা দিচ্ছেন। তো এইগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কিন্তু আসলে যে এই সংক্রমণের হার সেটি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে বলেই জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিজভী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। সুন্দর একটি কথা বলেছেন, ঈদের আগের দিনের মতো মনে হচ্ছে। রাজশাহী থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার চিন্ময় কান্তি দাস রয়েছেন। রাজশাহীতে খুবই বাজে অবস্থা গিয়েছে, এখনো খুব যে ভালো অবস্থা সেটিও বলা যাচ্ছে না, লকডাউন সেখানেও রয়েছে। কি ফলাফল আপনার দৃষ্টিতে চোখে পড়লো, এবং এই যে নতুন করে বলছি সত্যি সত্যি লকডাউন, এই সত্যি সত্যি লকডাউনে কতটুকু আশাবাদী? চিন্ময়, আপনার অডিওটি আনমিউট করতে হবে। ধন্যবাদ সকলকে। আমি সবার আলোচনার একটু ধৈর্য সহকারে শুনছিলাম, চমৎকার কথা। আমি ব্যক্তিগতভাবে প্রায় 35 বছর ধরে জনস্বাস্থ্য কাজ করি, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ছিলাম। এখন এটা নিয়ে আমি পড়াই, সংক্রামক ব্যাধি নিয়ে। আমি জাস্ট লেনিন ভাইয়ের একটি কথার থেকে আমি কথা বলতে চাই যে লকডাউনের কোনো বিশ্লেষণ হয় না। আর এখন যে লকডাউনের কথা বলা হচ্ছে, কঠোর লকডাউন, এটা কঠোর শব্দটি খুব দুর্বল শব্দ। অর্থাৎ আমি যে কারণে আমি লকডাউনের কথা বলছি সেটা আমি বাস্তবায়ন করতে পারছি না জন্যই
বিভিন্ন রকম নামে আমি অভিহিত করছি, এটা কিন্তু আমার দুর্বলতার দিক। আরেকটি জিনিস, এটা কোনো প্রশাসনিক প্রজ্ঞাপনের বিষয় না, কিন্তু এটা পুরোপুরি একটি বৈজ্ঞানিক বিষয়। কারণ একটি ভাইরাস শরীরে ঢুকে কতদিন শরীরের মধ্যে বেঁচে থাকতে পারে, সেই সময়টুকু যদি তাকে আমি ঘরবন্দি করতে না পারি, তাহলে এটা সংক্রমণটি ঘটাবে। আজকে যদি রাজশাহী সহ 400 জেলাগুলোকে দেখাই, আজকে কিন্তু খুবই ঊর্ধ্বগতি। আপনার নওগাঁতে প্রায় 64%, রাজশাহীতে 42%, চাঁপাইনবাবগঞ্জে যা পরীক্ষা বিবেচনা 38%, অন্যান্য জায়গাতে কিন্তু এরকমই হবে। তার মানে হচ্ছে যে আমরা বিশেষ আংশিক বিভিন্ন রকম লকডাউন নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করেছি, তাতে ফল খুব ভালো আসেনি। আমি নেগেটিভ কথা বলতে চাই না, কারণ আমি একজন বিজ্ঞান নিয়ে কাজ করি, আমাকে খুব পরিষ্কার এগুলো নিয়ে ভাবতে হয়। এইখানে আমাকে যেভাবে, তারপরে আজকে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে, সেই প্রজ্ঞাপনের প্রথম শব্দটি খুব চমৎকার আছে যে মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। তার জন্য আমাদের যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী, তারা সবসময় কাজ করছেন। তাছাড়া অন্যান্যরা আছেন, তারা বলে। কিন্তু ভেতরে আপনি যদি যে দেখেন যে আপনি মানুষকে বলছেন যে আপনি আসুন, আমি কালকে কাঁচা বাজারে যাবো, তা আমি কিভাবে বোঝাবো এটা প্রয়োজন কব প্রয়োজন? আমি বলছি যে আমার বাড়িতে কাজের লোক আসবে না, কারণ লকডাউন, সুতরাং আমি বাজারে দোকানে যা হোটেলে যাব খাবার কিনতে। আর যদি খাবারের ওইখানে খরিদ্দারি না যায়, তাহলে হোটেল খোলা রেখে লাভ নেই। আমার কাঁচা বাজারে যদি আমি কাউকে যেতেই না দিই, তাহলে আমার কাঁচা বাজার খোলা রেখে লাভ নেই। আমার ব্যাংকে যদি আমি যেতে, একজন আমি 500 টাকা জমা দেবো, আমি কিভাবে বোঝাবো যে আমি সত্যি সত্যি প্রয়োজন এবং প্রয়োজন? এইটা আইন শৃঙ্খলা বাহিনীকে, আমাদের যারা প্রশাসনিক ব্যক্তিরা, তারা কিভাবে তারা সংজ্ঞায়িত করে দিয়েছেন যে একটা কনস্টেবল বা একটা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, তারা কিভাবে বুঝবেন যে এই ব্যক্তিটা সত্যি। যেমন ধরুন যে আমার চোখের অপারেশন হয়েছে, আমার আজকে চোখের অপারেশন তো খুব ইমার্জেন্সি না, তাহলে সাধারণ একজন আইন শৃঙ্খলা বাহিনী সে কোন রোগটা জরুরি, কোন রোগটা জরুরি না, তিনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? বা এই ধরনের কোনো কথাবার্তা বলা হয়েছে, এইগুলো কিছু ফাঁক। কিন্তু এইটা যদি এই কারণেই আমাদের কাছে মনে হয় যে আমরা যে কাজটি করতে চাচ্ছি, সেটা কিন্তু সেই জায়গাতে আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারবো বলে মনে হয় না। একটি জিনিস, যে এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যে জানমালের ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু খুব কম না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মৃত্যুর কোনো পার্সেন্টেজ হয় না। আমরা যখনই বলি আমাদের দেশে অন্য দেশের তুলনায় মৃত্যু কম, এটা খুব খুব বাজে কথা। মৃত্যুর কোনো পার্সেন্টেজ হয়, মৃত্যু 0% হবে। সেইটা করতে গেলে আমাকে দেখতে হবে। এর আগে আমরা শুনলাম যে একটা কৌশলপত্র তৈরি, জনপ্রতিনিধিদের নিয়ে একসাথে মাঠে নামা। আমরা কিন্তু দৃশ্যমান কৌশল, এটা যুদ্ধ অবস্থাতে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে আমার, এটাই জরুরি। কিভাবে আমি প্রতিরোধ করি, এই জায়গাটা আমার মনে হয় কোথাও যেন একটি সমন্বয়ের অভাব হচ্ছে। এই সমন্বয় যদি আমরা দূর করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই যে ভাইরাস প্রতিরোধ, এই জায়গাটায় আমি যেতে পারবো না। কারণ কয়েকদিন পরে ঈদ আসবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেই ইস্যুতে আমরাও বলছি, আপনারাও বলছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, চিকিৎসকরাও বলছেন, প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তাব আসছে। সাংবাদিক হারুন রশিদের কাছে যেতে চাই এই পর্বের একদম শেষ জায়গায় এসে। হারুন ভাই, আমরা কারওয়ান বাজারেও যে রিপোর্ট আমরা দেখেছি, সেখানেও আমরা মানুষকে স্টক করতে দেখেছি। 15 দিন ধরে তিনি বাজারে আসতে পারবেন না, কিন্তু বাজার খোলা রয়েছে। এক ধরনের ঈদ উৎসবের মতো আমরা দেখতে পেয়েছি, এবং সাধারণ মানুষকে ভোগান্তি যেভাবে ভেঙে গেছেন। সচেতনতা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু এবার তো সহযোগিতাও সেভাবে আসলে খুব বেশি শোনাও যাচ্ছে না। আমরা সাধারণ মানুষকে বলছি যে তারা ঢাকা বেরো চলে যাচ্ছে, কিন্তু বাস্তবতা মেনে এই লকডাউন, এই ঢাকা বা ঢাকার প্রান্তের আশেপাশের মানুষজন যে অবস্থা, ঈদ অবস্থা, আমাদের প্রতিনিধি বলছেন, কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে জেলা প্রশাসক মহোদয়, দুজন এসপি মহোদয়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী আর একজন, সবার বক্তব্য শুনলাম। লকডাউনের ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই এবং যার লেভেল থেকে সবাই চেষ্টা করছে। এখন আমি একটা প্রশ্ন করতে চাই যে দেশের আপনার যদি বলেন যে 20% পিপল হচ্ছে দারিদ্র সীমার নিচে, আরো বলা হচ্ছে বিভিন্ন গবেষণায় আরো 2.5 কোটি, তাহলে 3 কোটি আর 2.5 কোটি যদি আমি ধরে নিই 5.5 কোটি, আমি কমিয়ে দিলাম 4 কোটি। এই 4 কোটি লোকের মানুষের 7 দিনের খাদ্য জমিয়ে নিশ্চয়ই ঘরে থাকার মতো অবস্থা নেই। তাহলে লকডাউন যদি কার্যকর করতে হয়, এই 4 কোটি মানুষ ঘরে বসে থাকবে 7 দিন নয়। একটু আগেই বললেন যে লকডাউন একটি সায়েন্স, 14 দিন থেকে 21 দিন। যদি আপনি সেটা করতে চান, এই 14 দিন থেকে 21 দিন তাকে ঘরে বসে খাবার দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর বাইরে যারা সামর্থ্যবান, তারাও তো বাইরে খাবার কিনতে যেতে পারবেন না। সুতরাং তাদেরকে খাবারের সাপ্লাইটা কোনো না কোনো ভাবে সাপ্লাই চেইনে নিশ্চিত করতে হবে। এখন সেটা আমরা করতে পারছি না। আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে হোটেল খোলা রাখছি,
অথবা কাঁচা বাজার খোলা রাখছি। তো যে কারণে বারবারই কিন্তু অনেকে বলছিলেন যে সত্যিকারের লকডাউন যেন হয়, অর্থাৎ বাংলাদেশের লকডাউনের সংজ্ঞাটা পরিবর্তন হয়েছে। আমি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থায় সেই জায়গাটায় এখন সম্ভব কিনা জানি না, শুরুর দিকে যদি এটা করা হতো আমি মনে করি তখন এই সামর্থ্য সরকার ছিল যে হয়তো বা 7 দিন 21 দিন মানুষকে এভাবে ঘরে রাখা। এখন লকডাউনের যে আমরা প্রজ্ঞাপন পেয়েছি তার প্যাটার্নটাই বলছে যে এই লকডাউনে কিছু মানুষ বের হবে, কিছু মানুষকে দেখে আরো কিছু মানুষ বের হবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 3 ধরনের আইন প্রয়োগ করবে। একটি হচ্ছে সংক্রমণ বিধি আইন, দণ্ডবিধির যে 269, মোবাইল কোড আইন প্রয়োগ করা হবে, এবং একই সঙ্গে মোটর ভেহিকেল আইন প্রয়োগ করা হবে। তো এই আইন প্রয়োগ করে যে সবাই কিন্তু বারবারই বলছিলেন যে জনগণকে সম্পৃক্ত করে লকডাউন। এখন এখানে সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, পুলিশ থাকবে, কিন্তু মানুষকে কিন্তু সম্পৃক্ত করা যায়নি, কারণ এটি গত 16 মাস ধরে একটি ঢিলে ঢালা, কখনো শিথিল, হরতালের মতো আর কি, কখনো শিথিল, কখনো ঢিলে ঢালা, কখনোই কিন্তু লকডাউন শব্দটি আমরা বাস্তবে দেখার খুব আশা করে আছি। আপনি বলছিলেন যে কারণ বাজারে উৎসবের মতো। এখন আমি একটা প্রশ্ন আপনাকে করি বা সবাইকে করতে চাই যে উৎসবের মতো কারণ বাজারে যে মানুষ যাচ্ছে, এই উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া, আমি কিন্তু বারবারই বলি আইন প্রয়োগের আগে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া কি আমরা যেতে পেরেছি? আমরা বলেছিলাম আমরা করোনার চেয়ে শক্তিশালী, আমরা বলেছিলাম করোনা আমাদের এখানে আসবে না। এখন আমরা পরিস্থিতি বুঝতে পারছি। আজকে আমি ডক্টর লেলিন চৌধুরীর সাথে আমার দীর্ঘদিন ধরে কথা হয়, আমি ডক্টর শহীদুল্লাহকে কোট করছি, যিনি টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জাতীয়, যারা এটাকে শাটডাউন হিসেবে বলেছিলেন, কারণ শাটডাউন শব্দটি তাদের বলার কথা না, কারণ লকডাউনই আসেনি তো কি করবে, নতুন একটি শব্দ এটা নেয়ার জন্য তারা শাটডাউন বলেছেন। আমি বলেছিলাম তাহলে লকডাউনটা কেমন হবে? এক্স্যাক্টলি কারফিউর মতো। একদমই জরুরি প্রয়োজন বলতে কি বোঝায়? চিকিৎসা এবং মানুষকে খাবার সরবরাহ করা, সেটা তো আমরা সারা দুনিয়ায় দেখছি, আমার তো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। পৃথিবীর বিভিন্ন দেশ এটি কার্যকর করে তারা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে এসছে। তো মানুষকে আমি একদিকে দোষ দেই, মানুষকে বলি যে সচেতন হলো না কেন, সে কেন হামলে পড়ে। আরেকটা কথা বলি, আপনি এই লকডাউন তুলে দেন সবাই কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ কারুর তাগিদ নেই ঘরে থাকার। তো যে দেশটার মানুষের কারুর তাগিদ নেই ঘরে থাকার, মাস্ক ব্যবহার করার, সেখানে আপনি আইন প্রয়োগ করে সেনাবাহিনী নামিয়ে, পুলিশ নামিয়ে কতটা করবেন? দেশের মানুষ তো 17 কোটি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত? সুতরাং আমাদের ব্যর্থতার জায়গাটি হচ্ছে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া আমরা যেতে পারিনি। আর লকডাউন করতে হলে যে অর্থনৈতিক একটি ম্যানেজমেন্ট দরকার, সেইখানে আমরা সফল নই। ডাক্তার চিন্ময় কান্তি দাসের কাছে যেতে চাই। এই যে বলা হচ্ছিল, সবার পক্ষ থেকে বলা হচ্ছে যে কমন কথাই বলা হচ্ছে, মানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সবসময় এই কথাটাই বলে আসছেন যে একটা সমন্বয়ের অভাব রয়েছে, যা হয়েছে তো হয়েছে। এখন সামনের 7টা দিনে আপনার কাছে যদি কোনো বুলেট পয়েন্ট থাকতো যে আসলে এই বিষয়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনী থাকুক, সেনাবাহিনীর পক্ষ থেকে যেই থাকুক না কেন, যিনিই থাকুক না কেন, যেখানেই প্রশাসনের ব্যবস্থা থাকুন, কোন কোন বিষয়, যদি 3টি বিষয়ে গুরুত্ব দিতে মনে করেন যে 3টি বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত, কোন 3টি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? চিন্ময় কান্তি দাস। খুব পরিষ্কার কথা, মানুষের চলাচল বন্ধ করতে হবে, পরিষ্কার কথা। সেক্ষেত্রে প্রয়োজনে কাঁচা বাজার বন্ধ, প্রয়োজনে খাবার দোকান বন্ধ, এবং এটা খুব জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে যারা গরিব মেহনতি মানুষ আছে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, মানুষকে এক জায়গায় বন্দি করা ছাড়া। তা না হলে এটা নানা রকম সংজ্ঞায় আমাদেরকে লকডাউন করবে। জি, অসংখ্য ধন্যবাদ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরীর কাছে যেতে চাই। লেলিন চৌধুরী, আপনার কাছে আমার যে প্রশ্নটি রয়েছে, আজকে সরকারের দায়িত্বশীল 2টি মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকার ব্যাপারে বেশ কিছু আপডেট এসেছে। সংসদেও মাননীয় প্রধানমন্ত্রী টিকার ব্যাপারে আসার কথা বলেছেন। একটা বড় অ্যামাউন্টের টিকা ডিসেম্বরের মধ্যে আসবে, সেই কথাটিও বলা হয়েছে, এবং এই লকডাউনের মধ্যে যারা টিকা নিতে আসবেন তাদেরকে কোনো রকমের বাধা দেওয়া হবে না। গত লকডাউনের সময় আপনি আমার অনুষ্ঠানেই বলেছিলেন যে এটি আসলে এই যে টিকার ডোজ নিতে যারা যাবেন তারা অনেক ক্ষেত্রে আসলে যদি যারা গাড়ি না পান, তারা যদি যানবাহনই না পান, তারা আসলে টিকা দিতে যাবেন কিভাবে? এই প্রশ্নটি আপনি আমার অনুষ্ঠানেই করেছিলেন। এই যে টিকা আসার যে খবর, সেই খবরটি এবং লকডাউনের মধ্যে এই সার্বিক অবস্থাটি মানুষকে কি কিছুটা রিলিফও দিবে? মানে আমরা তো নেতিবাচক কথাও শুনলাম, কিন্তু মানুষের তো একটা আশারও দরকার আছে, মানুষ মানসিকভাবেও কিছুটা বিধ্বস্ত অবস্থায় রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের স্বাস্থ্যমন্ত্রী আজকে সংসদে বলেছেন ডিসেম্বরের মধ্যে 10 কোটি ডোজ টিকা পাওয়া যাবে। বরঞ্চ উনি যদি এটিও বলতেন যে ডিসেম্বরের মধ্যে আমরা চাইলে 20 কোটি ডোজ টিকা জোগাড় করতে পারি, এটিও সম্ভব। কারণ পৃথিবী ব্যাপী টিকার যে ধরনটা উৎপাদন, অনেকগুলো দেশ তাদের টিকাকরণ সমাপ্ত করে ফেলছে, সবকিছু মিলে অক্টোবরের পর থেকে পৃথিবীতে টিকা অনেক বেশি পাওয়া যাবে।
এবং অনেকগুলো কোম্পানি ফার্মাসিউটিক্যালস তাদের নতুন নতুন টিকা নিয়ে আসছে। ফলে আমরা ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমাদের দেশের প্রয়োজনীয় যে টিকা সবটাই আমরা সম্ভবত জোগাড় করতে পারবো। এখন টিকার আগে আমরা কি করব? টিকা তো চূড়ান্ত উপায় করোনা প্রতিরোধের। প্রাথমিক উপায় হচ্ছে মাস্ক পরা। দুঃখজনক ভাবে এখনো যদি আমরা রাস্তায় থেকে 100 জন লোককে ডেকে এনে জিজ্ঞেস করি তারা সঠিকভাবে মাস্ক পরা এবং খোলা জানে কিনা, 100 জনের মধ্যে 95 জন ভুল উত্তর দেবে। কারণ এখন পর্যন্ত মাস্ক পরার বিষয়টিকে আমাদের কর্তৃপক্ষ নিয়মিত প্রশাসনিক রাষ্ট্রীয় কার্যক্রম হিসেবে গ্রহণ করেনি এবং মানুষের কাছে কাছে গিয়ে মাস্ক কিভাবে পরতে হয়, কিভাবে খুলতে হয়, কোন কোন অবস্থায় খোলা যায়, কোন কোন অবস্থায় একেবারেই খোলা যাবে না, এই ব্যাপারে ডেমনস্ট্রেশন বা মোটিভেশন করা হয়নি। আমরা একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলি, মানুষকে মাস্ক পরাতে হলে, স্বাস্থ্যবিধি মানাতে হলে 4টা ধাপ রয়েছে। একটি ধাপ হচ্ছে উদ্বুদ্ধকরণ, তার কাছে গিয়ে ভোট চাওয়ার মতো করে বলতে হবে সে যেন মাস্ক পরে, বাড়ি বাড়ি গিয়ে। মাস্ক না পরলে কি কি ক্ষতি হয়। দ্বিতীয় হচ্ছে যে উদ্বুদ্ধকরণ পাশাপাশি সংযুক্তকরণ, অর্থাৎ এলাকা ভিত্তিক একটা টিম গড়ে তুলতে হবে যারা ঘরে ঘরে ভোট চাওয়ার মতো গিয়ে মানুষকে এই কাজ করতে হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে যে সরবরাহকরণ, দরিদ্র সীমার নিচে বসবাসকারী বা প্রান্তিক অর্থনৈতিক গোষ্ঠীর মানুষ যাদের মাস্ক নাই তাদেরকে বিনামূল্যে 2 থেকে 3টি মাস্ক যদি ধোয়া যায় এমন মাস্ক সরবরাহ করা হয়, একটি ব্যাপার। চতুর্থ ব্যাপার হচ্ছে বাধ্যকরণ, এর পরেও কেউ মাস্ক না পরলে তাকে আইনের আওতায় আনতে হবে। এখন ঝামেলা হলো আমরা প্রথম 3টে না করেই চতুর্থ দিতে যাচ্ছে কিনা সেই প্রশ্নটি আপনি রেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার একদমই সময় শেষের দিকে রয়েছে। আমি একটু হারুন ভাইয়ের কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাই, টিকার ব্যাপারে আমরা বহুবার বলবো না, গত কয়েক মাস ধরেই আমরা বেশ কয়েকবার আল্লাহর আশার আলো দেখেছি, আবার সেই আলোটি ধপ করে নেমে যেতেও দেখেছি। এই পর্যায়ে কি মনে হচ্ছে যে এবার আমরা কতটুকু সাকসেসফুল হতে পারি, একটু ছোট করে যদি বলতেন হারুন ভাই। একটু তো লেলিন চৌধুরী একটু আগে বললেন যে টিকা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এই যে টিকা পাবো কিন্তু যখন পাওয়ার প্রয়োজন সেটি আমরা পাচ্ছি না, আর মাস ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নেই। আরেকটা কথা বলি যে এখনো অনেকের মাথায় এই বিষয়টা রয়েছে যে বোধহয় একবার টিকা দিলেই হয়ে যাবে। আসলে এই অ্যান্টিবডি চিকিৎসকরা বলেন যে 1 বছরের জন্য সর্বোচ্চ তৈরি হবে। আমাদের 80% পিপুলকে যদি টিকা দিতে চাই, প্রথম ধাপ দিয়ে তাদেরকে আবার দ্বিতীয় 1 বছর পর কিন্তু দিতে হবে। সুতরাং টিকাটা সম্পন্ন করতে হবে 1 বছরের ভিতরে। আমি ধাপে ধাপে 3 বছর ধরে দেবো বিষয়টা কিন্তু তা না। 1 বছরে টোটাল পপুলেশনে যাদেরকে টিকা দেওয়ার তাদেরকে কমপ্লিট করে পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বিষয়ে আমার মনে হয় যে একটি কনফিউশন অলরেডি রয়েছে যে আমরা কেন যদি আপনার ধাপে ধাপে দেয় 3-4 বছর লাগবে, বিষয়টা কিন্তু সেরকম না। আর টিকা শুরুতে কিন্তু আমরা বলেছিলাম, এটা চিকিৎসকরাও বলেছেন, অনেকেই বলেছেন, আমাদের প্ল্যানিং অনেক সময় মনে হয়েছে ওপেনিং ভালো, কিন্তু প্ল্যানিংটা ভালো ছিল না। আমরা একটা দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম। এই যে চীনা টিকা নিয়ে এত কথা হচ্ছে, চীনা টিকা এতদিনে বাংলাদেশে প্রোডাকশন হতো যদি আমরা প্রথম দিকে চীনের সাথে সেই চুক্তিটা যদি আমরা কার্যকর করতে পারতাম। এখন বাংলাদেশে প্রোডাকশনের কথা বলা হচ্ছে, প্রোডাকশন কিন্তু অনেক আগেই শুরু হয়ে যেতে পারতো। জি হারুন ভাই, আমার আসলে অনেক আমি বুঝেছি যে আমি আসলে আরো শুনবার কথা দরকার ছিল, কিন্তু আসলে আমার সময় একেবারেই শেষ। আমাকে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করতে হবে এবং আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, এটি নিউজের পক্ষ থেকে 3 জন যে প্রশাসনের পক্ষ থেকে কালকে পুরো এই বিষয়টি দেখভাল করছেন 3টি এলাকায়, প্রলয় কুমার জোয়ারদার, মুস্তাফিজুর রহমান এবং SM মেহেদী হাসান, 3 জনকেই আমাদের পক্ষ থেকে কি বলবো যে শুভেচ্ছা থাকলো যাতে আপনারা আমাদের যে সহযোগিতা করছেন সেই সহযোগিতা ঠিকভাবে করতে পারেন, মানুষ যাতে আপনাদের সাথে থাকে সেই আশাবাদ থাকলো। আর 2 জন চিকিৎসক আমাদের সাথে রয়েছেন, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে তো আমরা সবসময় বলি থ্যাংক ইউ আমাদেরকে এই মহামারীর সময়টায় পার করবার জন্য। আজকে নিউজ গ্যালারির আয়োজন এখানেই শেষ করতে হবে। দর্শক, যেহেতু সকাল থেকে লকডাউন, আশা করি আপনারা অবশ্যই একেবারে প্রয়োজন ছাড়া, যে এই প্রয়োজনটি চিকিৎসার, খাদ্যের, এরকম প্রয়োজন ছাড়া অবশ্যই বাসা থেকে বের হবেন না। আর যারা প্রয়োজনে বের হবেন অবশ্যই আপনার মাস্কটি পরবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের অবস্থানটি কঠোর করবে বলেই প্রজ্ঞাপনে বলা হয়েছে। সবচেয়ে বড় কথা, আপনার জীবনের সুরক্ষা, আপনাকে নিজেকেও কিছু দায়িত্ব নিতে হবে এই দেশের নাগরিক হিসেবে। সেই দায়িত্বটি অবশ্যই আপনারা দায়িত্বটি পালন করবেন, সেই আশাবাদ থাকলো। শুভরাত্রি।